প্রতিক্ষণ বইচা ঘরে মান্দাসের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকে আমরা এখানে আনুষ্ঠানিক গ্রন্থ প্রকাশের জন্য সকলে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে যারা রয়েছেন, যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই মান্দাসের পক্ষ থেকে। আমরা আজকে যে দুটি বই এর আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান এখানে করব, সেই দুটি বইয়ের একটি বই হচ্ছে দেবশঙ্কর মুখোপাধ্যায় সম্পাদিত পারিবারিক ভানু, স্ত্রী, দুই পুত্র এবং কন্যার কথোপকথন, যে বইটির ভূমিকা লিখেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। আরেকটি বই, সে বইটি অখিল বন্ধু ঘোষকে নিয়ে, আমি কাবি সাহারায়, সেই বইটির সম্পাদনা করেছেন শুভজিৎ এবং সঞ্জয় দা। আমাদের সঙ্গে সম্পাদকরা সকলেই উপস্থিত আছেন। আমরা প্রথম পর্বে ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি হওয়া বইটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটাতে চলেছি। আমি সেই প্রকাশ করবার জন্য ডেকে নেব এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ভানু বন্দ্যোপাধ্যায়ের পুত্র গৌতম বন্দ্যোপাধ্যায়কে, কিংবদন্তি ফুটবলার গৌতম সরকার, পৌলমী চট্টোপাধ্যায়, অভিনেত্রী, নাট্য ব্যক্তিত্ব এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা, তাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। আর আমি ডেকে নেব বইয়ের সম্পাদক দেবশঙ্কর মুখোপাধ্যায়কে। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে পারিবারিক ভানু এই বইটি সম্পাদনা করেছেন দেবশঙ্কর মুখোপাধ্যায়। এই বইটিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের দুই পুত্র, কন্যা এবং স্ত্রীর স্মৃতিচারণ আছে। এই বইটির মধ্যে আপনারা এক অন্য ভানু বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাবেন এবং তার সঙ্গে রয়েছে ভানু বন্দ্যোপাধ্যায়ের একটি দুর্লভ অ্যালবাম, ছবির অ্যালবাম। আমরা এবার আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু করতে চলেছি। ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রথমেই আমরা স্মৃতিচারণ করবার জন্য অনুরোধ জানাবো কিংবদন্তি ফুটবলার গৌতম সরকারকে। নমস্কার। আজকে এই অসাধারণ একটা মুহূর্ত আমার জীবনে, আপনাদের সবার মাঝে এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে আমাকে বলতে বলা হচ্ছে, যার সাথে আমার যে খুব বেশি দেখা হয়েছে, কি বৌমার আমার সাথে কথা হয়েছে তা নয়, দুবার দেখা হয়েছিল। আমি তার একটা মুহূর্তের কথা কি বলি, আপনাদের ভালো লাগবে। সুগল্পের জন্য এখানে আসা। আর যারা মঞ্চে আছে, গৌতমবাবু, পৌলমী দেবী, দেবশঙ্কর বাবু, আপনারা সাহায্য শুনে আছেন। প্রচুর সিনেমা আপনাদের সবারই অত্যন্ত পরিচিত একটা অদ্ভুত একটা প্রতিষ্ঠান, অদ্ভুত একটা, মানে কি বলবো, যেখানে এমন মানুষের আনাগোনা ছিল না, যারা শুধু নিজেদেরকে নয়, শুধু বাংলাকে নয়, সারা দেশকে সমৃদ্ধ করেছে এবং পৃথিবীর মানচিত্রে তারা স্মরণীয় আছে। তো সেই রকম একটা মুহূর্ত আপনাদের কাছে বলি, খুব ভালো লাগবে। কারণ ওনার মানে বড় ছেলে এখানে আছেন, গৌতম বন্দ্যোপাধ্যায়। আমি আরো বেশি বোধহয় উৎসাহিত হয়েছি ওনার সাথে দেখা হবে, দেখা হবে। আমি অত্যন্ত আনন্দিত এবং এই মুহূর্তটা আমার জীবনে, আমার বাকি জীবনের শেষ জীবনের মানে যে কদিন আছি, এটা আমার একেবারে হৃদয়ে আমি গেতে ভাবছি। তো আমরা দুজনে, উনি আছেন আমি জানতাম না, মন্টুদা দেখেছেন। তো মন্টুদার কাছে যে প্রায়ই যেতাম তা নয়, স্নেহ করতেন, ভীষণ ভালো ভাবতেন। তো আমরা দুজনে বসে আছি পাশে, মুহূর্তে একটু করে। তো আমি গৌতম হচ্ছে জানো, গৌতম এই বাংলার ভাষা উনি যেরকম আমাদের কথা বলতেন, শোনো, অন্যকে বেশি বেশি ভালোবাসা দেখাও না, কিন্তু তোমাদের টাকা কম দিয়ে ওটায় তোমার কম দেয়, তো ওর কথা শুনবো না, কিন্তু একদম কয়ে দিতেছি, একদম আপনাদের বলি, যেটা একটু অতিরিক্ত না, একটু বাড়িয়ে বলো না, একদম জানি যেটা হতেছিল। আরেকবার খেলা নেই, মানে আমি তখনও ভাবতে পারিনি যে উনি এইরকম খেলা পাবেন। আমরা তার আগে আপনারা জানেন এস জীবনের কথা আপনারা শুনেছেন, এটা আমার জীবনের একটা
আমাদের ইস্টবল আমি 6 বছর খেলেছি 76 তো বম্বেতে ওনার স্টুডিও বন্ধ করেছেন, যিনি ইস্টবল ম্যাচ তার তো লোক আছে, আপনারা অনেকে জানেন এগুলো। মানে এইরকম ব্যক্তিত্বরা, এরকম মানুষ, তাদের অন্তরে যে ফুটবল প্রেম, ফুটবলকে ভালোবাসা, ফুটবলারদের যে ভালোবাসা, এটা অকল্পনীয় আজকের দিন। তো এবং আমার তো মনে হয় বাণী বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব যে মানে একেবারে কি পর্যায়ে ওনাকে রাখা যায়, কি পর্যায়ে ওনাকে ওনার স্মৃতিচারণ করা যায় আমি জানি না, আমার সে ভাষা আছে কিনা। একটা সুপার ন্যাচারাল, একটা অলৌকিক ক্ষমতা সম্পন্ন একটি ব্যক্তিত্ব আমরা শুনেছি আর কি, যে উনি খুব ছোটবেলা যৌবনে আর কি, যৌবনের প্রাক্কালও বলা যায়, স্বদেশীদের রিভলভার নিয়ে স্বদেশীদের তিনি তাদেরকে দিয়ে আসছেন, তাদের সাথে সংঘর্ষ করতেন। মানে ভাবুন, একটা যাকে আমরা মানে একেবারে হাসির জোয়ারের একজন নায়ক, একদম এম্পায়ার বলা যায়, বললে ভুল হবে না, সেই একটি মানে সেই একজন মানুষ, তিনি তার মনের মধ্যে কতটা ভেবে দেখুন, তার মানে মানে কি বলবো, স্বদেশ প্রেম বলুন, তার নিজের ভালোবাসা বলুন, সব কিছু উজাড় করে তিনি এইভাবে। এবং যতটুকু আমি জানি যে ওনার ব্যক্তিত্ব এমনই ছিল যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বলা, কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে যাওয়া এবং অন্যায়কে কোনোভাবে সমর্থন না করা, ওনার চরিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। তো আমি এমন কিছু না, কিছু গল্প যা বলছে, হয়তো একটু আধটু খেলাধুলো করেছি, হয়তো আপনাদের কারো কারোর মন জয়ও করতে পারি, নাও পারি, সেটা কথা নয়। কিন্তু আমি যেমন সামান্য ক্রীড়াবিদ হিসেবে, ফুটবলের হিসেবে অবশ্যই এটুকু বলতে পারি যে এরকম মানুষের সান্নিধ্য পাওয়া এটা সত্যি খুব সৌভাগ্য, দুর্লভ, ইনফ্রিকুয়েন্ট আমি বলবো। এবং আমি যতদিন বেঁচে থাকবো এবং আজকের এই বই প্রকাশে আমি মনে করি, বিশেষ করে আগামী প্রজন্ম বা যারা সত্যি যারা বইকে ভালোবাসেন, বই পড়তে যাদের ভালো লাগে, বা বইয়ের মাধ্যমে, ওই যে একটা কথা আছে না ইংলিশে, উইদাউট স্টাডি দ্যার ইজ নো ওয়ে টু এক্সপ্যান্ড নলেজ। তো আমি সেই কথাতেই একেবারে মানে নির্দিষ্ট করে বলতে চাই, এই বইটা তাদের জন্য, আমাদের সবার জন্য, সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষের জন্য, কিন্তু সে ছোট হোক, বড় হোক, যুবক হোক, যুবতী হোক, প্রত্যেকের জন্য কিন্তু এই বইটা খুব মূল্যবান। এই বইটার থেকে আমরা আশা করি আমরা প্রত্যেকে কিন্তু আনন্দ শুধু পাবো না, এমন একটা প্রেরণা পাবো, এমন একটা স্বাদ পাবো, যেটাতে আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। আপনারা ভালো থাকবেন। অনেক বেশি অত বলে ফেললাম, কিন্তু আমি বলি এই মুহূর্তটা আমার জীবনে একটা কি বলবো, পরম প্রাপ্তির একটা মুহূর্ত হয়ে থাকে। নমস্কার, ধন্যবাদ। অনেক ধন্যবাদ গৌতম দাকে। গৌতম দা যখন বক্তৃতাকে ঢুকলেন ভিতরে, এখনো আলাপ হয়নি, পরে খানিক পরে হয়তো আলাপ হবে। এই যে বই চা ঘর, এর যিনি কর্তা, প্রতিক্ষণের যিনি আমাদের শুদ্ধব্রতদেব, আমি বললাম যে গৌতম দা এসছেন, গৌতম সরকার আলাপ করবেন, আলাপ করাবো আপনাকে, আসুন। বলে উনি তো মোহনবাগানে খেলেন। আমি বললাম না, উনি ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন ছিলেন। বলছে ও আচ্ছা। তো এইবার গৌতম দা যখন বক্তব্য রাখছেন, গৌতম দা যখন 6 বছর ইস্ট বেঙ্গল খেলার কথা বললেন, ওখান থেকে আমাদের কথাকার অনির্বাণ বসু আর ওখান থেকে আমাদের মান্দাসের কবি ইন্দ্রনীল চট্টোপাধ্যায় দুজনেই আমাকে মুখ ভ্যাংচাচ্ছে, কারণ ওরা ইস্ট বেঙ্গলের সাপোর্টার, আমি মোহনবাগানের সাপোর্টার। গৌতম দা যেখানে যান তখন এটা হয়, আর এই বিষয়টা হতে থাকে। হ্যাঁ, তো এটা ভালো, এটা খুব স্বাস্থ্যকর বাঙালির পক্ষে। আর এই অবসরে জানিয়ে রাখি, গৌতম দার আত্মকথাও খুব শিগগিরই মান্দাস থেকে প্রকাশিত হতে চলেছে, এবং সেই আত্মকথা আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করতে পারি, আমরা অনেক ফুটবলারের আত্মকথা ইতিমধ্যে পড়েছি, ভবিষ্যতেও হয়তো পড়ব, কিন্তু গৌতম সরকারের আত্মকথা মাইল ফলক হয়ে থাকবে। সেই আত্মকথা তৈরি হচ্ছে, সেই আত্মকথার যিনি অনুলিখন এবং সম্পাদনা করছেন তার নাম সুরবেগ বিশ্বাস। সুরবেগ বিশ্বাস গৌতম দার সঙ্গে কথাবার্তা ভিত্তিতে যে আত্মকথা রচনা করছেন, সেই আত্মকথা অচিরেই প্রকাশিত হবে। আশা করছি পুজোর আগেই আমরা প্রকাশ করতে পারব। এবার আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে, প্রথম পর্বের দ্বিতীয় অংশে চলে যাই। আমি এবার সরাসরি মাইক তুলে দেব, মাইক্রোফোন দিয়ে দেবো দেবশঙ্কর মুখোপাধ্যায়কে।
আমাদের এই আড্ডায় অংশগ্রহণ করবেন গৌতম বন্দ্যোপাধ্যায়, পৌলমীদি। এই আড্ডাটা আমরা উপভোগ করবো আশা করি। তো এবার আমি মাইকটি দিয়ে দিচ্ছি, মাইক্রোফোন দিয়ে দিচ্ছি এর সম্পর্কে। নমস্কার, প্রণাম সকলকে। আর গৌতম দাকে নিয়ে যখন কাড়াকাড়ি হচ্ছিল মোহনবাগান ইস্ট বেঙ্গল, আমি যখন মাইক হাতে পেয়েছি, চিরকালীন লালুর হিসেবে একবার অন্তত উচ্চারণ করে নিই, জয় ইস্ট বেঙ্গল, মোহন বেঙ্গল, জয় মোহন বেঙ্গল। এবার শুরু করি। হ্যাঁ, প্রথমত গৌতম দা ছাড়া এই বইটা আমার পক্ষে লেখা সম্ভব ছিল না। প্রত্যেকটা শব্দের জন্য গৌতম দার কাছে আমি লিখি, অসংখ্যবার জ্বালিয়েছি। সেই জ্বালানোর গল্প গৌতম দা নিশ্চয়ই বলবেন। রাত বিরেতে জ্বালিয়েছি, সকালবেলা জ্বালিয়েছি, উনি 9টার পর ঘুমিয়ে পড়েন, তারপর সেটা জেনেও ফোন করে, মানে তো এই বইটা যখন উদ্বোধন হবে এরকম একটা কথা হচ্ছিল, তো খুব ভালো পিরিয়ডটা চলছিল, যে বাংলাদেশের ওই কাণ্ড কারখানা ইত্যাদি চলছে, তারপর যুদ্ধ, বাতাবরণ, তারপরে কাণ্ড হেনা তেনা ইত্যাদি ঘটনা। গৌতম দারও মন মেজাজ খারাপ, আমাদের প্রত্যেকেরই খুব মন মেজাজ খারাপ। গতকালের ঘটনাটা আরো শ্যাটার্ড করে দিয়েছে আমাদের। তা সত্ত্বেও গৌতম দা বলল যে এই পিরিয়ডটা মিটে যাক, যদি হয় তাহলে ভালো হয়, একটু রিলিফ হবো। সেটা সম্ভব হলো না, কারণ প্রত্যেকটা জিনিসেই তো একটা প্রোডাক্ট হিসেবে একটা জায়গা থাকে, সেটা মার্কেটে বিকোতেও হয়। আলটিমেটলি আমিও চাই, সবাই চাই এখানে যেটা সৃষ্টি হচ্ছে এটা যাতে পাঠকের হাতে বা দর্শকের হাতে বা শ্রোতার হাতে যায়। তো সেই কারণে আজকে এই ছোট্ট ঘরে আমি এইরকম একটা আমন্ত্রণ জানানো গৌতম দার কাছে। দ্বিতীয় ঋণী আমি পৌলমীর কাছে। ওকে যখন একবার বলেছি যে আমি খুব মানে ভয়ে ভয়ে ওকে বলেছিলাম যে এটা আমি সৌমিত্রদাকে ডেডিকেট করতে চাই বইটা, ও আমাকে বকা দেয়নি, কিন্তু খুব ভৎসনা করেছিল। সেই ভৎসনার গল্পটা ও বলবে। না না, আমার মনে নেই, তুমিই বলে দাও। ভৎসনার গল্প তুমিই বলো, আমাদের মাইক দরকার হয় না, বলো সুবিধা, আমরা অমাইক। আচ্ছা, আমি এবার শুরু করি। গৌতম সরকার, 14 নম্বর জার্সি, ভেতরটা লালুদ আমি জানি, যে যাই বলুন। তো এবং ভানু বন্দ্যোপাধ্যায় মানে পার ইস্ট বেঙ্গল, এবং বইটার অন্যতম জায়গায় ইস্ট বেঙ্গল আবহাওয়াটা খুব বেশি পরিমাণে আছে। বর্ণামীরা কি বলেন না বলেন আমি কিছু মনে করছি। আমি সবাইকে আবার করে ধন্যবাদ জানিয়ে এবং আশা করব একটা চড়া হাততালি এদের প্রত্যেকের জন্য। আজকের দিনটা হচ্ছে ফ্রাইডে, আজকের দিনটা হচ্ছে 13, মানে ফ্রাইডে দ্য 13। এই দিনটা একটা কুসংস্কার অথবা একটা বিদেশি ফিল্মের সঙ্গে জড়িত, যেটা আমাদের কৈশোরে একটা টান ছিল। খুব বাজে ফিল্ম, আমরা প্রচুর বাজে জিনিস দেখেছি, তার মধ্যে এটা নয়, কিন্তু কাকতালীয় ভাবে মিলে গেছে। ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনের সঙ্গে এই পাড়াটা অদ্ভুতভাবে মিলেছে। সূর্য সেন স্ট্রিট, সূর্য সেনের সঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনের ওতপ্রোতভাবে একটা যোগ ছিল। 2 নম্বর জায়গাটা হচ্ছে জহর রায়। জহর রায় থাকতেন একদম ঢিল ছোঁড়া দূরত্বে একটা বাড়িতে, আর উল্টো দিকের গলিতে ওনার ছেলে মেয়েরা থাকতেন, স্ত্রী সন্তান। আর একটা জায়গা হচ্ছে কয়েকদিন আগে ছবি বিশ্বাসের জন্মদিনটা চলে গেল। ছবি বিশ্বাস হচ্ছে, যদি বাংলা ইন্ডাস্ট্রিতে ভানু বন্দ্যোপাধ্যায় কাউকে পূজনীয় ব্যক্তি হিসেবে অন্তত 2 জনকেও শ্রদ্ধা করে থাকেন, তার মধ্যে একজন হচ্ছেন শিশির ভাদুড়ী আর একজন হচ্ছেন ছবি বিশ্বাস। গল্পটা কোথা থেকে শুরু করবো আমি ঠিক জানি না। আমার মনে হয় গৌতম দাকে বইটা নিয়ে 2-4 কথায় আমি গল্পটা একদমই আড্ডার মতো করে যাব। আমরা প্রাইমারিলি গৌতম দাকে যেরকম অতিষ্ঠ করেছি, সেই অতিষ্ঠ হওয়ার গল্পটা একটু গৌতম দা বলি। আমি বলি আমার আগে সবচেয়ে বাবার আদরের লোক, মিঠির লোক
তাহলে মিটিল একটা জিনিস থেকে শুরু করুক যে এইটা কেন আমি তোমাকে উৎসর্গ করার জন্য অ্যাপ্রোচ করেছিলাম, তারপরে তুমি বলো। তুমি বলো না না, এটা আমার বলার কিছু নেই। একটা কথা গৌতম দা একদম ঠিক বলেছে যে সত্যি আমি ভানু জেঠুর খুব আদরের ছিলাম। আমি ভানু জেঠু এলে গিয়ে কোলে উঠে বসতাম, আর সবসময় ভানু জেঠু আমাকে ঢুকে বলতো আয় একটু ঢং করবি। আর আমি একটু আদরে ছিলাম, একটু প্যাম্পার্ড ছিলাম, আর ভানু জেঠু সেই তা পুরো মাত্রায় করতেন। আর আমার বাবা মা ভানু জেঠু চলে যাওয়ার পরে আমাকে বলতেন, এটা আমার বলতেই হবে কারণ তা না হলে বোঝা যাবে না এই উৎসর্গটাতে আমি কেন করলাম। আমার বাবা মা বলতেন যে তুমি যে ওরকম করো, তুমি জানো আমাদের দেশের, আমাদের কোনোদিন বলেনি পশ্চিমবঙ্গ বা রাজ্য বলেনি। আমার বাবা বলেছিলেন, আমার এখনো মনে আছে যে তুমি ভানু জেঠু এরকম করো, তুমি জানো আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা। তখন মা বলেছিল যে, এবং মিটিল আমার বাবা মার একটা না ঝগড়া লেগেই থাকতো, ওরা ভীষণ ঝগড়া করতো, আমার বাবা মা সারা জীবন ঝগড়া করে গেছে। এবং আমার মা তখন বলেছিল যে, এবং এত বড় অভিনেতা যে এত বড় মানুষ হতে পারে মিটিল, এটা তুমি দেখো, দেখে শেখার চেষ্টা করো। তুমি পৃথিবীতে যাই করো, কিছু করো কিছু না করো, কিন্তু যদি তুমি ভানু জেঠুকে এরকম ভালোবাসো তাহলে ভানু জেঠু কিরকম মানুষ প্লিজ সেটা থেকে কিছু শেখার চেষ্টা করো। এখন এই হেন আমাদের বাড়ির ছিল পরিবেশ, ভানু জেঠু চলে আসতেন আমাদের বাড়ি কোনোদিন কিন্তু ফোন করে, আজকাল যেমন একটা বেশ হয়েছে না, তুমি কি এই দিন ফ্রি আছো, তাহলে ওই দিন ওই সময় যাবো। আমরা যখন বড় হচ্ছি এটা ছিল না, আমরা জানতাম যে কোনো দিন সকালে যখন তখন ভানু জেঠু চলে আসবেন এবং একটা আড্ডা বসে যাবে। এবং আমার মা, বললাম না খুব ঝগড়া করতো আমার বাবার সঙ্গে, আমার বাবাও খুব ঝগড়া করতো মার সঙ্গে, এবং তারা দুজনেই দুজনের নামে ভানু জেঠুর কাছে কমপ্লেন করতো, আমি এটা দেখেছি। এবং ভানু জেঠু খুব মানে কি বলবো, অত্যন্ত স্নেহের সঙ্গে আমার মা, আর আমার মাও যদিও মানে যেহেতু উনি পূর্ব বাংলারই মানে তাদের পাবনা জেলার লোক ছিলেন, একটা খুব সুন্দর সম্পর্ক ছিল আমাদের বাড়িতে। আমার নিজের আমার বাবার যিনি দাদা ছিলেন সঙ্গীত চট্টোপাধ্যায়, উনি এখন আর নেই, কিন্তু আমি দেখেছি আমাদের বাড়িতে দুজন মানুষ বাপির নিজের দাদার থেকে অনেক বড় উচ্চাসনে বাপি রেখেছিলেন। এক হচ্ছেন ভানু বন্দ্যোপাধ্যায়, আরেকজন হচ্ছেন রবীন্দ্রনাথ চক্রবর্তী, যিনি এখনকার অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর বাবা, উনি ডাক্তার ছিলেন বেলে। তো এই দুজন ছিল আমার বাবার দাদা, এই দুজন ছিল আমার মার ভাসুর, এবং আমার বাড়িতে আমাদের নিয়ে যাবতীয়, আমি পড়াশুনো হোমওয়ার্ক করছি না থেকে শুরু করে আমার বাবা কিরম আমার মাকে জ্বালাচ্ছে, ভানু জেঠু এলে সেটা সমস্ত আমার মা সেইগুলো উড়িয়ে দিত। এবং মানে কিন্তু, এবং আমার মনে আছে ভানু জেঠু আমাদের বাড়িতে না, ভানু জেঠু আসা মানে বাড়িটা গম গম করছে। আমার মনে আছে আমার জন্মদিনের পার্টি, তখন সেদিন আমার 15 বছর জন্মদিন, ভানু জেঠু একটা মানে সন্দেশ বানিয়ে এনেছিল, 15 লেখা সন্দেশ, এবং সেটা দেখে মানে সেটাই কাটা হলো কেকের বদলে, সেটাই কাটা হলো। আমাদের প্রচুর সুখ স্মৃতি সব, সেই জন্য এই বইটা যে যদি আমার বাবাকে উৎসর্গ করে থাকা হয়, আমার বাবা যেখানেই আছেন, আমার বাবার থেকে বোধহয় খুশি কেউ না। কারণ আমার বাড়িতে একটু আগে তুমি বলছিলে না যে তোমরা 6 জন কমেডিয়ান, সেই অর্থে মানে সো কল্ড কমেডিয়ানদের নিয়ে কাজ করছো। আমার বাবা যে যাদের কথা তুমি বলছো তাদের বলেছিলেন যে আমাদের দেশের শ্রেষ্ঠ অভিনেতা তারা। সুতরাং আমাদের দেশে না একটা এরকম চাপিয়ে দেওয়ার ব্যাপার আছে, কমেডিয়ান, এ ভিলেন, এ হিরো, এ তারা যে আসলে অভিনেতা
এবং তারা যে জাত অভিনেতা। আমাদের সিনেমা যখন আমরা দেখতাম, আমার মনে আছে 80তে আসিও না, আমরা যখন প্রথম দিন আমি দেখেছিলাম, আমার বাবা, তখন আমরা ছোট, আমার বাবা তখনই আমাকে বলেছে, দেখো, আমি বুঝি না বুঝি, তখন আমার বোঝার বয়স হয়নি, দেখেছো কি সূক্ষ্ম কাজ, দেখেছো কি সাটল, দেখেছো কত অল্পের মধ্যে দিয়ে কতটা বুঝিয়ে দিতে পারলো। আমার মনে হয় যে ভানু জেঠুর অভিনয়ের মূল্যায়ন কিন্তু এখনো হয়নি, সেই নিয়ে চর্চা হয়নি, সেই নিয়ে ক্লাস হয়নি। এইটা একটা আমার বাবার খুব দুঃখ ছিল। আমার বাবা একটা অগ্রপথিকেরা বলে একটি বই লিখেছিলেন, সেখানে আমার লেখার কারণই ছিল যে এরকম অনেক আমাদের তুলসী চক্রবর্তী, জহর রায়, এদের, ভানু বন্দ্যোপাধ্যায়, এরা আমার বাবার কাছে যে হলিউড টলিউড লরেন্স হলিউড কোথাও দাঁড়াতে পারবেন না যদি এদের কোনো সেরকম মূল্যায়ন করা যেত। আবার খানিকটা পরে বলুন, তোমরা এবার বলো। আমি জানি না ঘটনাটা কতটা সত্যি, সেটা গৌতম দাই বলতে পারবেন। ভানু বন্দ্যোপাধ্যায় মজা করে বলতেন, আমি যদি বিদেশে জন্মতাম স্যার বলি পেতাম। একেবারেই তাই, আমার বাবা সেটা বলতেন। সেটা পুরুকাল থাকলে বেশি। আমি পুরুকাল সম্বন্ধে দু একটা কথা বলি। আরে কেন, তুমি যেহেতু তুমি আছো সেই জন্য আমি বলছি। ওই দেখো আমার দুটো মজার কথা একটা বলি, যে পুরুকাবু যখন যেতেন 1 ঘন্টা থাকলে 8 ঘন্টা বাবার সঙ্গে আড্ডা, 8 ঘন্টা আমার সঙ্গে, এরকম 2-4টে কথা বলি। আমি একবার বম্বে থেকে গেছি একটা ওই তখনকার রুটি পাঞ্জাবি বই, সেই মেয়েদের শাড়ি থেকে পাঞ্জাবি বানাতো, সেটা দেখে পুরুকাবু খুব ভালো লেগেছে। তো আমি যে এই কোথায় কিনে দিলে তুই, 22 টাকা ল্যামিনটা। আর বাবার খুব অপছন্দ, কারণ এইসব বাবা একদম অপছন্দ। তারপরে পুরুকাবু বাহ বেশ ভালো খুলে, তাই মাস 6-7 পরে একদম হুবু ওরকম একটা দেখলাম পুরুকাকু পাঞ্জাবিটাও খুব করতেন, ওটা পছন্দ। আমি বললাম তাকিয়ে আছি, পুরুকাকু কিছু বলার আগে বলল, গড়িয়াহাট মার্কেট 17 টাকা। খুব আমার উল্লেখযোগ্য। আরেকটা হচ্ছে দিলীপ কুমার সাগিনা মাহাতো যখন ইয়ে করছেন, শুটিং করছেন, তো এখানে বোর হচ্ছেন, তখন শীতকাল, তো টেকনিশিয়ান স্টুডিওতে একটা ব্যাডমিন্টন কোর্ট আছে। তখন বলে এখানে কেউ ব্যাডমিন্টন কেউ না, প্রায় বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ খেলে। তো অনিল চ্যাটার্জিকে বলেছি যে এখানে একটা খেলার ব্যবস্থা হয় না। বাবা বললো খেলার ব্যবস্থা তো হয়, কিন্তু খেলবে কি? বলে তুমি একটু একে বলো যদি দীপা খেলে। হ্যাঁ, তো বাবা গিয়ে ওই দীপা কাকিমা তো ব্যাডমিন্টনের চ্যাম্পিয়ন ছিলেন, তো দীপা কাকিমা আবার দীপু ঘোষকে জোগাড় করে দিলীপ কুমারের সঙ্গে। কিন্তু আমার মনে আছে যেটা সবচেয়ে আমার মজা লেগেছিল, দিলীপ কুমার নাকি দীপা কাকিমাকে 3 জনে গিয়ে মারে। তো এবার মজার অনেক শোনা যাচ্ছে? হ্যাঁ, তো খুব ভালো। আমার বাবা, যেটা আমার পুরো পরিবার এবং বিশেষত আমার মা যেটা খুব বলতেন, যে আমাদের বাড়িতে না, মানে গৌতম দাদের পরিবারকে নিয়ে খুব চর্চা হতো, বরং মানে খুব বলা হতো যে ওদের বাড়ির মতো। স্পেশালি আমার বাপি খুব বলতো, দেখেছো বৌদি কিরম ভাবে একা হাতে সবকিছু সামলায়। আমার তোমার মার কথা আর কি, আমার বাবারা খুব সেটা খুব অ্যাপ্রিশিয়েট করতো। আর ভুটিদি, মানে ভুটিদি হচ্ছে বাসবিদি, মানে গৌতম দার একদম ছোট বোন যে, তো সে তাকেও আমার বাবা মা ভীষণ ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো তাকে। একটু মানে আমরা মেয়েরা একটু আর কি আহ্লাদে ছিলাম, আমাদের একটু বেশি ইয়ে করা হতো। একটা কথা বলবো, যেটা আমি একটু আগে বললামই, যে আমার মনে হয় তুমি যেহেতু বই করছো, আমি তোমাকে রিকোয়েস্ট করব বা আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, এই যে ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয় নিয়ে একটা চর্চা হোক, একটা আলোচনা হোক। কারণ ওনার
ওনার লেভেল অফ অভিনয় আমরা কিন্তু আজও দেখতে পাচ্ছি না। আমাদের এখানে কমেডির নামে এখন সিরিয়াসলি মানে যেটা হচ্ছে সেটা কি সেই স্ট্যান্ডার্ডে যেখানে ওরা ছিলেন। আমি বলছি না কেউ ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো হবে, কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি সেইখানে যাওয়ার, আমাদের তো একটা প্রচেষ্টা থাকবে সেই আর্টটাকে করে। এই যে ভানু বন্দ্যোপাধ্যায়, আমার বাবার যে কথাটা আমার কানে এখনো বাজে, আমরা যখন নাটক থিয়েটার করি, কোনো কমেডি নাটক করি, আমার বাবা বলতেন যে দেখো মুখের এক্সপ্রেশনটা দেখো, কি ডেড ফ্যান, কিভাবে উনি ডায়লগটা ডেলিভারি করলেন দেখো। উনি আমার বাবা আমাদের রেকর্ড চালিয়ে সমস্ত মানে জেঠুর যা যা সেই কমেডি স্কেচ গুলো ছিল না সমস্ত আমাদের শোনাতো। আমার এখনো মানে বাপি মারা যাওয়ার পর, মা মারা যাওয়ার পর আমাদের একটা যে রেকর্ডের একটা মানে আমাদের একটা এরকম আলমারি ছিল যেখানে রেকর্ড গুলো থাকতো, সেই রেকর্ড থেকে আমি না বার করছিলাম। এখন আর রেকর্ড প্লেয়ারও নেই, সেইগুলো চালানো যাবে না। তো ছোটবেলায় ওইটাই ছিল আমাদের বাড়ির এন্টারটেনমেন্ট, ভানু বন্দ্যোপাধ্যায়ের কমেডি শোনো, ওইটাই শোনো, ওটাই মজার, ওটাই ভালো, ওটাই আমাদের আর বেশি মানে আমরা তার বাইরে আর কি আর কোনোদিন ভাবতেই শিখিনি। কিন্তু সেখানে এখন দেখি যাদের নিয়ে চর্চা হয়, যাদের নিয়ে মাতামাতি হয়, মানে ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয় নিয়ে কেন এই চর্চাটা হবে না? একটা মানে আমি চর্চা যেটা বলছি যে মানে পুরনো ছবি দেখে, পুরনো ওনার ইন্টারভিউ গুলো দেখে মানে রীতিমতো রিসার্চ করা, মানে এই ওনার অভিনয় ধারাটাকে আজকালকার অভিনেতাদের কাছে পৌঁছে দেওয়া, এইটা আমার মনে হয় খুব দরকার। কারণ আমরা না ভীষণ ভানু, জহর, রবি ঘোষ, চিন্ময় এরা আমাদের কমেডিয়ান, এরকম করে আমরা করে দিই, যে কত বড় মাপের অভিনেতা সেটা আমরা ভুলে যাই। আমার মনে হয় এই চর্চাটা খুব দরকার, এবং আমি তোমাদের বলবো যে তোমরা সবাই প্লিজ এগিয়ে এসো, এটা করো। ভানু বন্দ্যোপাধ্যায়ের মানে এমন কিছু করো যে ওনার সিনেমা দেখিয়ে যদি এরকম কিছু করা যেত, আমি জানি না কারা করবে, কারা এই দায়িত্ব নেবে, যে ওনার সিনেমা দেখে তারপর ওনার অভিনয়ের প্রত্যেকটা পয়েন্ট নিয়ে যদি আলোচনা করা যায়, যদি এটা নিয়ে ব্যাখ্যা করা যায়, এটার দিকে এগোনো যায়, বা এইগুলো না করে নিদেন পক্ষে ওনাদের সিনেমাগুলো রেগুলার দেখানো, আমার মনে হয় সেটাও খুব দরকার, মানুষ সেটা দেখুক। ও খুব একটা মানে প্রচন্ড ভাইটাল একটা পয়েন্ট তুলেছে, এবং সেইখান থেকে আমার না গৌতম দাদের বাড়ির পরিবেশ কথা মনে পড়ছে। কাকিমা, আমি কাকিমাই বলতাম, নীলিমা কাকিমা বসে আছেন, বাসুকিদি বসে আছেন, গৌতম দা বসে আছেন, পিনাকিদা বসে আছেন, ভানু বন্দ্যোপাধ্যায় কাজ থেকে ফিরে এসেছেন। ওরা একটা ছোট্ট ঘর ছিল সিঁড়ি দিয়ে উঠে, যেখানে বসার ঘর, সেইখানে বসে ওদের আড্ডা হতো, বা খাবার টেবিলে আড্ডা হতো, বা ফিল্ম দেখতে দেখতে আড্ডা হতো। প্রত্যেকটা ফিল্মের শর্ট, কারণ ভানু বন্দ্যোপাধ্যায় অনেকেই জানেন না হয়তো, ভানু বন্দ্যোপাধ্যায় কি রেগুলার বেসিসে অসম্ভব ইংরেজি ফিল্ম দেখতেন, এবং এই বইতে তার দীর্ঘ আলোচনা আছে। পিনাকিদা এবং গৌতম দা দুজনে মিলেই করেছেন। পিনাকিদা, গৌতম দা অসম্ভব ইংরেজি ফিল্মের দেখার ভক্ত হয়েছিল, আমার সম্ভবত বাবার কাছ থেকে নিয়ে পেয়েছিলেন। এবং শুধু ইংরেজি ফিল্ম নয়, নীতি যেটা বলছে যে অভিনয়ের মুভমেন্ট, ছবি বিশ্বাসের মুভমেন্ট দেখানোর জন্য বারবার উনি এক একটা শর্ট দেখতেন, আর দেখে বলতেন এটা দেখ, কেন একটু তাড়াতাড়ি হেঁটে গেল, কেন পিছন ফিরে তাকালো, কেন হাতটা তুললো। আর ওনার ফিল্ম দেখার একটা, আমি জানি প্রত্যেকে গৌতম দার ও কথাই শুনতে এসেছেন, আমি জাস্ট একটু ধরিয়ে দিচ্ছি। তো আমি একটা ছোট জায়গা বলবো, সেটা হচ্ছে যে উনি একটা ফিল্ম অসংখ্য বার দেখতেন, এবং একটা পার্টিকুলার জায়গা হয়তো দেখতেন, কোনো একটা গান হয়তো ভালো লেগেছে, সেই গানটা দেখতেন। কেমন বলছি, এই যে বসুশ্রী সিনেমার গল্প হচ্ছিল জাস্ট আমাদের এই আলোচনা পর্বের ঠিক আগে,
বসুশ্রীর যে মালিক ছিলেন তিনি হচ্ছেন মন্টু বসু বন্দ্যোপাধ্যায় পরিবারের একদম ওতপ্রোতভাবে জড়িত। শুধু বন্দ্যোপাধ্যায় পরিবার নয়, চট্টোপাধ্যায় পরিবার, চক্রবর্তী পরিবার, বিশ্বাস পরিবার, ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক পরিবারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা ছিল। ভাগ্যক্রমে আমার বন্ধুর আত্মীয় হচ্ছেন উনি। তো ওই যে ওদের যে একটা অফিস ঘর ছিল, সেই অফিস ঘরে আড্ডা হতো। সেখানে ভানু বন্দ্যোপাধ্যায় আড্ডা মারছেন মানে দুষ্টুমি করছেন, সিগারেট খাচ্ছেন, অথবা গান পেতে রেখেছেন হলটায় কি হচ্ছে কোন একটা গান। প্রচন্ড শচীন দেব বর্মনের ভক্ত ছিলেন। কোন একটা গানে ওই সময় শচীন দেব বর্মন আছেন, ওই সিকোয়েন্সটা দেখবেন, সবাই হুড়মুড় করে চলে গেলেন উপরে। ওই সিকোয়েন্সটা দেখে আবার ফিরে এলেন। এই জিনিসটা কিন্তু পিনাকিদার মধ্যেও ঢুকে গেছিল। পিনাকিদার সঙ্গে আমার পিনাকিদা মানে ভানু বন্দ্যোপাধ্যায় যিনি কনিষ্ঠ পুত্র, যে আমি যখন ভবানীপুর টিউটোরিয়াল হোমে পড়তাম ঠিক উল্টো দিকে টিউটোরিয়াল হোমের ঘরটা ছিল, তখন লোডশেডিং এর যুগ খুব চলছে। তো যখন লোডশেডিং হলো, ক্লাস বন্ধ, ওরা সঙ্গে সঙ্গে বসুশ্রীতে চলে আসতেন, পার্টিকুলার একটা ছবি, পার্টিকুলার একটা অংশ দেখে আবার চলে যেতেন। তো এইটা পিনাকিদার মধ্যেও চলে এসেছিল। তো আমি সেই সূত্রেই বলবো যে গল্প মানে এই কাকে দিয়ে আলোচনাটা করবো। একটা লোক বলতে পারবে নীতি, যে ভানু বন্দ্যোপাধ্যায়কে ধরে তাকে স্ক্যান করে একটা লোক তুমি দেখাও, তিনি রেগুলার, তিনি গদার বলতে পারবেন, ট্রুফো বলতে পারবেন, ফেমিনি বলতে পারবেন, স্টানিস্লাভস্কি নিয়ে ফাটিয়ে দিয়ে নাটকের আলোচনা করতে পারবেন। ভানু বন্দ্যোপাধ্যায়, ছবি বিশ্বাসকে আলোচনা করার জন্য বাংলাদেশে এই মুহূর্তে একজন লোক আছে। এটা কিন্তু একটা অভিমান ছিল ভানু বন্দ্যোপাধ্যায়। এই যে কমেডিয়ান ছাপ্পা পড়ে যাওয়া, আজকে যদি সুশীল মজুমদার না থাকতেন, জানি না পাশের বাড়ির মতো সিনেমা হতো কিনা। এবং পাশের বাড়ি যেমন ভানু বন্দ্যোপাধ্যায়কে পপুলারিটি দিয়েছিল, পাশের বাড়ি কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা ছাপ্পাও দিয়েছিল, সেটা হচ্ছে কমেডিয়ান ছাপ্পা। সেটা কিন্তু উনি সবসময় পছন্দও করতেন না, উনি কিন্তু সিরিয়াস ফিল্ম করতে চাইতেন। একদম শেষ দিকে যখন ওই ফিল্মগুলো হচ্ছে, যে বলুন ওই অমৃতকুণ্ডের সন্ধানে হচ্ছে বা আরো কিছু ফিল্ম হয়েছে, খুব কম সুযোগ পেয়েছেন। উনি জাতটা বুঝিয়েছেন। আরো একটা জিনিস বলবো, সেটা হচ্ছে সব থেকে দুঃখের যে তুমি আজকে সিনেমার চর্চা বলছো, আজকে এই বইয়ের মধ্যে আছে ভানু বন্দ্যোপাধ্যায়ের অন্তত 15টা ছবি। ভানু বন্দ্যোপাধ্যায় তখন পিক ফর্মে, আজকে নষ্ট হয়ে গেছে একদম। এবং একটা আমি আজকে তুমি বলো, তারপর আমি এটা বলছি। এই যে আজকে আমার সঙ্গে একটু জুমে মিটিং হচ্ছিল, তারা বাপির উপরে ডকুমেন্টারি করতে দেয়, বুঝতে তোমরা তো। তারা নিউ ইয়র্ক থেকে কাজ করে। এখন তারা বলছেন যে এই যে সত্যজিৎ রায় বাদ দিয়ে, ঋত্বিক ঘটক বাদ দিয়ে, যে তখন আমি বলছি যে তোমাদের আগে দেখতে হবে যে আমাদের এখানে কি অসম্ভব ভালো সিনেমা হতো। হ্যাঁ, আমার বাবা সবসময় একটা কথা বলতেন, যেটা থিয়েটারের ক্ষেত্রেও বলতেন, যে হয় গুড সিনেমা আর ব্যাড সিনেমা। আর সেই গুড সিনেমা যে অসম্ভব ভালো সব সিনেমা হতো, সেইগুলো আগে তোমরা দেখো। তো তখন বললো কোথায় পাবো? আমি বললাম যা যা লিঙ্ক পাবো আমি পাঠিয়ে দেবো, কিন্তু এত ভালো ভালো সিনেমা সব নষ্ট হয়ে গেছে। যেমন সংসার সীমান্তে কোনো প্রিন্ট নেই। তো তখন ওরা বলছে তোমরা এখানে কেউ প্রিজার্ভ করছে না, ওরা হায় হায় করছে। কে করবে? নেই একেবারে। আর একটা গ্রস অফেন্স হচ্ছে, আমি সরি, আর একটা গ্রস অফেন্স হচ্ছে, আমি সেটা গৌতম দার মুখ দিয়েই শোনাতে চাই। সেটা হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায়ের ছবি পুনরুদ্ধার করা হচ্ছে। এইবার ওটা বলুন যে কণ্ঠটা কি হচ্ছে। বলা যে ওরকম মানে এক তো ভাষাটা হচ্ছে না, সে বাংলা ভাষা বলতে চাইছে, খারাপ হয়ে যাচ্ছে ব্যাপারটা। মানে বুঝতে পারছেন না কি বলছি? মানে ভানু বন্দ্যোপাধ্যায়কে দেখানো হচ্ছে গলাটা অন্যের, তার স্বরক্ষেপণ তো ছেড়ে দিন, ওই লেভেলের স্বরক্ষেপণ কেউ করতে পারে না। গলার যে টোনাল কোয়ালিটি সেটাও বদলে গেছে, আমরা বুঝতে পারছি।
এবার এরা কিন্তু জানি না, এরা কিন্তু একটা চুক্তিপত্রে সই করেছে, তারপর কি ব্যাপারটা কি হচ্ছে আপনি ভালো বলতে পারেন না, আমি ডিটেইলে হয়তো নেগেটিভ জয়েন করেছে, সাম নেগেটিভটা একদম খারাপ হয়ে গেছে। তো এর মনে বললে একটা ছবি আছে, তাতে যে একদম কথাটা তো হচ্ছেই না বাবার মতো, তারপরে বেশ বাজে অ্যাক্টিং করছে। আর সব থেকে বড় কথা, যিনি এটা করছেন, যিনি রিস্টোর করছেন, তিনি একবার দেখবেন না যে আমি কাকে দিয়ে করাচ্ছি। আমি একটা এখানে বলবো যে বাঙালটা তুমি বললে না যে তার বাঙালি ইন্টারেকশনটা হচ্ছে না। আমার বাবা একটা নাটক লিখেছিলেন সব জানতা, এটা আমি আর দ্বিজেন বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিলাম এবং সেটা 50টার উপর শো হয়েছিল সব জানতা, যতদিন দ্বিজেনদা বেঁচে ছিলেন আমরা করেছিলাম। তো সেটার আমার চরিত্রটা ছিল একটি পূর্ব বাংলার মহিলা। তো আমি বললাম যে আমি এটা কি করে করবো আমি জানি না। তো বাপি বললো যে ভানুদাও তো বেঁচে নেই যে তোকে ভানুদার কাছে পাঠাবো, যাই হোক আমি যেভাবে লিখে দিচ্ছি তুই সেভাবে করবি একদম। তারপর আমি দেখলাম আমার বাবা পুরোটা এমন ভাবে লিখেছেন যে আমার এতটুকু অসুবিধে হচ্ছে না। আমি বললাম তুমি তো পুরো দারুণ লিখে দিয়েছো ফোনেটিক্যালি, এটা কি করে করলে? বললো এটা একদম ভানুদার কথা শুনে শুনে, ভানুদার আমি যখন লিখছি ভানুদার কথা আমার কানে বাজছে, আমার মনে হচ্ছে ভানুদা আছে, আমার মনে হচ্ছে ভানুদা এই কথাগুলো বলছে। মানে সেটা ভানু জেঠু মারা যাবার অনেক বছর পর, কিন্তু মানে আমার বাবা ওই ভানু জেঠুর ভালো কথাগুলো যেন আমার বাবার কানে বেজেছে, তারপরে ওটা লিখেছে এবং আমি সেটাই ফলো করেছি। আমি কারোর কাছে যাইনি সেই ভাষা শিখতে বা সেই ভাষায় কথা বলতে। আমার বাবা যেইভাবে বলতেন আমি গাইয়া যাও, তা আমি যেটা মেয়েতে আমি বললাম যে এটা আমি কিভাবে বলবো, জেঠু ভালো জেঠু যেভাবে বলেছে বলো গাইয়া যাও, মানে একদম মানে আমার পুরো আমি ওই ডিরেকশনটা মানে ভানু জেঠু বলে স্বর্গ থেকে বাবাকে দিয়ে করিয়ে দিয়েছিল। মানে আমার এখন তাই মনে হয় ওটা হয় না। এবং ভালোবাসা কি জিনিস একটা কথা আমি বলি, এটা আপনাদের সবার জানা উচিত। একটা টেকনিশিয়ানদের একটা 100 দিনের স্ট্রাইক হয়েছিল, তখন আমার বাবা টেকনিশিয়ানদের হয়ে প্রচন্ড লড়াই করেছিলেন। তাদের মিনিমাম ওয়েজ, তাদের সমস্ত দাবি দাওয়া নিয়ে আমার বাবা প্রচন্ড লড়াই করেছিলেন এবং আমার বাবা অনেককে তখন জড়ো করেছিলেন যে টেকনিশিয়ানদের পাশে দাঁড়ানোর জন্য, প্রডিউসারদের বা ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে। তারপর এক এক করে যেটা হতে থাকলো যে সবাই ময়দান ছেড়ে পালাতে লাগলো এবং প্রডিউসাররা আমার বাবাকে ব্ল্যাকলিস্ট করলো। আমার বাবার তখন 1 বছরের ওপর কোনো কাজ নেই। আমার বাবার তখন 1 বছর কি বেশ অনেকদিন কোনো কাজ নেই। পরে 1974 সালে সত্যজিৎ রায় সোনার কেল্লা 74ই তো, হ্যাঁ সোনার কেল্লা যখন করবে তখন বাপিকে নিল, তখন আবার বাপি ইন্ডাস্ট্রিতে ফিরতে পারলো। মাঝখানে 1.5 থেকে 2 বছর আমার বাবার কোনো কাজ ছিল না। আমার বাবা ব্ল্যাকলিস্টেড হয়েছিল, টেকনিশিয়ানদের হয়ে লড়াই করেছিল বলে। তখন এক এক করে প্রত্যেকে আমার বাবার পাশ থেকে সরে গিয়েছিল। আমরা তখন খুবই ছোট, আমি সত্যি আমার অতটা মনে নেই যে পারিবারিক ভাবে আমরা কতটা এফেক্টেড হয়েছিলাম। এফেক্টেড নিশ্চয়ই হয়েছিলাম, সেই সব ডিটেলসে আমি যাচ্ছি না যে আমরা কিভাবে এফেক্টেড হয়েছিলাম, কারণ আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি আমরা, যার বই বেরিয়েছে, তার সম্বন্ধে এটা বলতে হয় যে ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন একমাত্র মানুষ যিনি বাপির পাশ ছেড়ে যাননি, যিনি বাপির এই স্ট্রাইক, বাপির পাশে কাঁধে কাঁধ দিয়ে লড়েছিলেন টেকনিশিয়ানদের জন্য, টেকনিশিয়ানদের হয়ে। এখন এই সাহস, এই ক্ষমতা বা এই শিরদাঁড়া কটা লোকের থাকে বলো? একটুখানি ধরিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 6 জন ব্ল্যাকলিস্টেড হয়েছিলেন। ভানু বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুপ কুমার, সত্যজিৎ চৌধুরী বোধহয়, সৌমেন্দু রায়,
অজিত গাঙ্গুলি। অজিত গাঙ্গুলি 6 জন ব্ল্যাকলিস্টে রয়েছিলেন। অজিত গাঙ্গুলি অজিত লাহিড়ী। নেপাল হ্যাঁ না, নৃপেন গাঙ্গুলি, অজিত লাহিড়ী। হ্যাঁ, টোটাল 6 জন। ঘটনাটা আরো বিস্তৃত বলবো আর বিস্তৃত বলার দরকার নেই, এখানে আরো অন্যান্য না, বিস্তৃত মানে আমি খারাপ অর্থে বলছি না। সেই সময় ভানু বন্দ্যোপাধ্যায় যে যাত্রায় গেলেন তার অন্যতম কারণ হচ্ছে ওই সময় একটা ভরণ পোষণের একটা জায়গা রাখতে হবে তো। দিনের পর দিন তাকে একটা সংসার, 3জন সন্তানরা, এটা তো সংসার প্রতিপালন করতে হবে। তিনি যাত্রা কোম্পানি খুলেছেন। আচ্ছা, বেশি তখন বাবা খুব ভয়, কারণ বাবা তখন 40 বছর বয়স হয়ে গেছে। আর বাবা রোজই বলছে এই রবি তো আমার পুরো বাজার নিয়ে নিল। তখন যাত্রা আরম্ভ করলেন না। না সেইটাই, কিন্তু এই যে বাপির পাশে এইভাবে দাঁড়ানো তখন, এবং উনি আমাদের বাড়ি রেগুলার আসতেন, এবং উনি আমার বাপির যে 2 ছোট ছোট ছেলে মেয়ে আছে, বাপিকে ইয়েতে, কিন্তু আমি বলছি এইরকম ধরনের মানুষ কিন্তু হয় না। ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো এই শিরদাঁড়া এখনো বোধহয় পাওয়া যায় না। হ্যাঁ, সিদ্ধার্থ কিছু বলবে? আচ্ছা, ম্যাডামকে জিজ্ঞেস করছি, এই ঘটনাটা নিয়ে এই টেকনিশিয়ানদের আন্দোলন এবং সৌমিত্র বাবু তার পাশে দাঁড়ানো, এটা নিয়ে উনি একটা নাটক করেছিলেন আমার যতদূর মনে পড়ছে। জ্ঞানেশ মুখোপাধ্যায় ছিলেন যে ওই রকম ভাবে ওনাকে, উনি একজন বিখ্যাত অভিনেতা তখন, এবং ওনাকে বারবার চাপ দেওয়া হচ্ছে ওইখান থেকে সরে আসার জন্য। রাজকুমার এই প্রসঙ্গটা একটু অফ দ্য ট্র্যাক হয়ে যাবে, সরিয়ে রাখছি, ঠিক আছে? একটু সিরিয়াস ডিসকাশন হয়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছে যে, হ্যাঁ বলো। হ্যাঁ, বইয়ের কথায় একটা বড় অংশ দিয়েও যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায় আছেন, জহর রায় এবং ভানু বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক এটা কিন্তু প্রচন্ড পরিমাণে আছে। আমরা কিন্তু জহর রায়ের পাড়ায় বসে কথা বলছি। এইটা বোধ হয় গৌতমদা একটুখানি বলবেন। কি বলবো, মানে এই যে লোকে ভাবতো না জহর রায় ভানু বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈরিতার সম্পর্ক আছে, ভীষণ ভালো সম্পর্ক ছিল তখন। এইসব এই দেশাবেশি সামনাসামনি গালাগালি করতেন সবাই। বাবা জহর কাকা ভীষণ ভালো হিন্দি বলতেন। জহর কাকা পাঠান লোক ছিল, ভীষণ ভালো হিন্দি বলতেন। জহর কাকা খুব ভালো নাচতে পারতেন। তো বাবা বলেছে, তুই এত ভালো হিন্দি জানিস, তুই নাচিস, তুই ওখানে বম্বে কেন করিস না? তো জহর কাকা বললো, না না, আমি চলে যাব, তুই খালি মাঠে লাঠি ঘোড়া। তারপরে আমার বোনের বিয়ে, জহর কাকা হাতে লাভ দিয়ে একদিন ট্যাক্সি করে এসছেন, এসে বলে, এই কি কি মেনু করছিস রে? এখন খালি ফিশ চপ হবে না, ফিশ রোল হবে? না না, রোল করবি আর এরকম সাইজ করবি বলে। ওই গল্পটা একটু বলুন, যে গাড়ি কিনেছেন ভানু বন্দ্যোপাধ্যায়। তো বাবা 1955 একটা অস্টিন গাড়ি কিনেছে। উত্তম কাউকে বোধ হয় ওই টাইমে কিনেছিলেন। বাবার উত্তম কাউ 100 তো কমেডিয়ান গাড়ি কিনেছে। এর আগে সুবিধা টামাসের গাড়ি ছিল, আর বোধ হয় কমল মিত্র ছিল, কানন দেবী ছিল, সুচিত্রা, মানে 10% লোকেরও গাড়ি ছিল না। তো জহর কাকার খুব আনন্দ হয়েছে। তো গাড়ি করে বাবা ঢুকেছে, বলে এইটা তোর গাড়ি তো? বলে এখানে সবাইকে জড়ো করেছে। বলে এই কমেট করে ভানু গাড়ি কিনেছে, কিন্তু এ গাড়ি ওর একার না, আমাদের সবার গাড়ি, প্রত্যেক শনিবার গাড়ি পাঠায়। আরো একটা গল্প আছে জহর রায় কিন্তু। তা আমি এই জহর রায়ের প্রসঙ্গ কিন্তু আরো অনেক অনেক আছে। জহর রায়ের মৃত্যুটা আসলে খুব দুঃখের, এটা ভারী হয়ে যাবে, আমার দরকার নেই বলার। আমি ছবি বিশ্বাস প্রসঙ্গটাতে আসি, এবং সেটা বিধৃত করা আছে। বিশেষ করে ডাকবাংলো নাটকের ওই যে ডুয়েল হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায়, ছবি বিশ্বাস, নিতান্ত বিশ্বাস। বাবার আইকন ছিল ছবি বিশ্বাস। মারা যাওয়ার 30 বছর বাদে হচ্ছে ছবিটা যদি হতো, তবে এই ডায়লগটা এখন বাইরে তো ডাকবাংলো নাটকে ছবিটা মাসে বহুদিন বাদে আবার নাটক করতে আরম্ভ করলো। সেটা কিন্তু বাবাই ইনিশিয়েটিভ নিয়ে। বাবাকে খুব ভালোবাসে, মানে ফিল্ম লাইনে বাবা, করুণ কুমার, বিশ্বজিৎ, এরা সব খুব মানে মোস্ট
ছবি আশেপাশে থাকতো না। তো বাবা যে ডাক বাংলা নাটকে একটা ডায়লগ আছে যে, তার আগে বলছি একদিন এরা তো সব বানাতো ডায়লগ যেরকম ইচ্ছা ভীষণ করতো, ইম্প্রোভাইজ করতো, তো একদিন আছে তো বাবা হচ্ছে বাড়িওয়ালা, তো সন্ধ্যা মাসের কাছে ভাড়া চাইতে এসছে। তো ধর না আজকে তো হবে না, বলে কবে, অনেক দিনই তো হয়েছে, মানে আরেকদিন আসুন, আপনি 1 কাপ চা খান, বসুন। বলে না চা খাবো না, বলে তাহলে ডাব খান, না ডাবও খাবো না, না তাহলে আবার চা খান। এই ছবিটা বলে ঠিক আছে, চা আর ডাব দুটোই। বলে ও খুব দিলি তো। তো ওখানে বাবা বোধ হয় গ্রিন রুমে 2-4 জনের সঙ্গে বসে ছবিটাকে একটু খেলাবো আজকে এরকম কিছু বলেছে। তো সেটা গিয়ে সুখেন দাস গিয়ে ছবি সে বলছে ভানুদা আপনাকে খেলাবে বলছে। বলে আচ্ছা ঠিক আছে। তো তারপরে সিনে ছিল আপনার নাম কি, মানে এটা সেকেন্ড, এইটা ফার্স্ট রোববার 2টো করে হতো, তো 3টে, এটা 6টার সময় হচ্ছে। তো ছবি একটা মাঝে তো সবাইকে টাইপ দেওয়ার একদম মাস্টার ছিল। বলে আপনার নাম কি, বলে কৃতান্ত বিশ্বাস। ও আচ্ছা, কাউকে বিশ্বাস করবেন না সহজে। হ্যাঁ বলে না যাচ্ছেন কোথায়, বিশ্বাস তো অবিশ্বাসও করবেন না, শুধু সেটাও হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলেছি, না বিশ্বাসও করবেন না অবিশ্বাসও করবেন না, তাহলে কি করবেন, ব্যাস বাবা ফিল হয়ে গেছে। তো বাবা বুঝেছে যে আজকে টাইপ দেওয়ার জন্য ছবিটা বলে আর কোনোদিন করো না, বেটা টাইপ দিতে এসছিলি, হচ্ছে কিন্তু টাইপ দিতে এসছিলি, বল বাড়ি গিয়ে ভাববো। জয়মাকালী বোর্ডিং এর একটা নাটকটা যখন নাটক হচ্ছে, তখন ওখানে একটা কথা ছিল যেখানে ভানু বন্দ্যোপাধ্যায় বলছেন যে তরে আমি মায়েরা ফেলুম। তখন চিন্ময় রায় দর্শকে উনি দেখতে এসছেন, তখন ওখানে আমি এক্সাক্ট কথাগুলো ভাইবাটিক মনে নেই, তো উনি বলছেন যে তরে কিন্তু আমি দেখা নিমু, আমি চিনু গুন্ডারে ডাইকা নিমু। তখন চিন্ময় রায়ের ডাকনাম ছিল টালিগঞ্জ পাড়ায় চিনুদা বা চিনু। হ্যাঁ, চিনুরে ডাইকা নিমু। চিন্ময় রায় সেরকম পোড় খাওয়া লোক, ডায়ালগ শেষ হয়ে গেল, উনি উঠে গেল, হ্যাঁ বল 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 কি হয়েছে, আমায় কোনো কাজে লাগবে? না তোর এখন কোনো কাম নাই, এখন ঠিক হয়ে গেছে, যদি লাগে তোর এটাই কালি। একটা মানে এটা কোনো ঘটনা না, কিন্তু আমার এটা শুনতে শুনতে মনে হলো যে এই যে তখনকার দিনে যে অনেক লোক এই যে বাইনারি গুলো তৈরি করতো না, ভানু ভার্সেস জহর, উত্তম ভার্সেস সৌমিত্র, এ ভার্সেস ওই, এইগুলো কিন্তু আদপে ছিল না, কিচ্ছু ছিল না। যে এতটা ভালোবাসা, এতটা শ্রদ্ধা, বা এই যে সবাই মিলেমিশে কাজ করে, যে ছবি যেটুর গল্প বলছিলে না, বাপিদের কাছ থেকে যা সব গল্প শুনেছি আমরা হাসতে হাসতে পড়ে যাবো। মানে ছবি যেটু তো ভীষণ বিটি ছিলেন এবং ভীষণ অন স্পট বানিয়ে বলতো ছবিটা যদি কমিক আরম্ভ করে তাহলে আমার আর খুশিটা একদম। তো সেইটাই, এই সময়টা বোধহয় কোনোদিন ফিরে আসবে না, কিন্তু এই যে বইটা যে তুমি করেছো তার জন্য তোমাকে ধন্যবাদ, যে ভানু বন্দ্যোপাধ্যায় জীবনের একটা স্লাইস আমরা পাবো। আচ্ছা, আমি ধন্যবাদটা নিলাম, তার সঙ্গে তুলসী চক্রবর্তী কথা যখন বারবার উঠছে, তুলসী চক্রবর্তী এবং ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা অদ্ভুত রকমের খুনসুটি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্ক ছিল। তো ভানু বন্দ্যোপাধ্যায় গাড়ি করে যাচ্ছেন, স্টারে নাটক আছে, এর পরের ঘটনাটা আপনি বলুন। তো বাবা উল্টো দিকে, আমরা তো কালিগঞ্জ থেকে যাচ্ছি, তো উল্টো দিকে পার্ক করেছে গাড়ি, দেখে 3-4টে ছেলে চুলছিল, মাথায় চাটি মারছে, তাকিয়ে আছে, তারপরে তো বাবার ভীষণ রাগ ছিল, মানে একদম মাথায় রক্ত উঠেছে, এক লাফে ওখানে গিয়ে 3-4 জনকে সে লাঠি ঘুষি মেরে, সে পাড়ার সব 19-20 বছর ছেলে, তো তারা দৌড়, মানে ওরকম হঠাৎ দৌড় মেরেছে। তুলসী দেখে তো খুব বিরোধী ভালো নন,
মালিশ কেন, এমনি চলে যেত 2-4টি চট মেরে, কি কেন আর মারপিটের যে গল্পগুলো হচ্ছে তার মধ্যে মানে বাংলার অন্যতম ক্ষমতাবান বাম নেতা ছিলেন রাম চ্যাটার্জি আরামবাগে, যারা পূর্ববর্তীকালের মানুষ তারা জানেন। এবং রাম চ্যাটার্জি একবার বিভিন্ন জায়গায়, রাম চ্যাটার্জি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করিয়ে বেড়াতেন বিভিন্ন মানুষজনকে নিয়ে। তা রাম চ্যাটার্জি এসছেন হঠাৎ করেই ভানু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এই ঘটনাগুলো কিন্তু বইতে একদম বিধৃত করা আছে। তারপর কি হয়েছিল? এটা অনেক আগের কথা। রাম চ্যাটার্জি চন্দননগরের বাংলা, সাদা বাংলা যাকে বলে, মস্তান চাইছে। তো ওখানে জগদ্ধাত্রী পুজো হয় না, খুব বড় করে। হ্যাঁ, তো জগদ্ধাত্রী পুজো ফাংশন করতে সবাই বিনা পয়সা নিয়ে গেছে। সে তো তোমার কেউ হেমন্ত মুখার্জি, কেউ বাকি নিয়ে যাবে। যদি এখানে থাকতেন হেমন্ত মুখার্জি কলকাতা, তো তাকে নিয়ে যাবে। সোমনাথ মুখার্জিও যে কোনো জায়গায় যেত না, সেও প্রায়। তো বাবাকে বলেছে, শোনো আমার তো জগদ্ধাত্রী পুজো, তোমায় যেতে হবে। বলে আমি তো যেতে পারবো না, আমার ছুটি নেই। না না, আমার ফাংশনে সবাই যায়, আমি বললেই যায়। বলে আমি তো পারবো না, কারণ আমার তো কাজ আছে। না, তোমায় যেতেই হবে। আমি যদি তোমায় জোর করে যে নিয়ে নিতে হবে, তুমি আটকাতে পারবে? বাবা বললো, আমাদের গাড়ি বারান্দা ছিল, আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম, তাতে সব বড় বড় শ্বেত পাথরের ওই টাব ছিল সবার। আমি বাবা বললো, আমি যদি তোমায় ওপর থেকে তোমার মাথায় একটা টপ ঝাড়ি, তোমার কি মাথায় মাসেল আছে? তো বলে এই গপ্পটা আমি যখন বাবার শ্রাদ্ধে রাম চ্যাটার্জিকে করতে গেছিলাম, এই তখন রাজভবনে থাকতেন, তখন উনি এটা শুনেছি। আচ্ছা, আমাদের এবার শেষ করতে হবে, পরের পর্বের অনুষ্ঠান আছে। আমি ছোট্ট একটা 1 মিনিটের একটা গল্প বলে নিই। সব পূর্ণ আলোচনা হলো কিন্তু, হ্যাঁ, এখানে কোনো স্ত্রীলিঙ্গ সব বার হয়ে গেল। পরের পর্বের জন্য আমরা এই গল্পটা আমি কিন্তু বইতে উল্লেখ করেছি। এটা প্রথমটাকে পড়ানো হয়েছে, জানি না এটা কতটা কনফার্ম। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী বেরিয়েছে, প্রথমটা শুনুন ভালো করে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী বেরিয়েছে। ভানু বন্দ্যোপাধ্যায় দেখেছেন বিভিন্ন জায়গায় তার প্রশংসা শুনছেন। বসুশ্রী সিনেমার অফিস ঘরে আড্ডা হচ্ছে, হঠাৎ করে ভানু বন্দ্যোপাধ্যায় বলছেন, আচ্ছা এই সত্যজিৎ রায় লোকটা কি? বাবা সত্যজিৎ রায়কে চিনতেন মানিকবাবু বলে, সুকুমার রায়ের ছেলে মানিকবাবু। তো পথের পাঁচালী ছবি দেখে ভীষণ মানে ভাল লেগেছে। তো গিয়ে মন্টু ঘোষ বসেছিলেন, সব বসে, তারপর উনিও বসেছিলেন। মন্ত্রী সত্যজিৎ রায় ভদ্রলোক কে? বলে মানিকবাবুই তো সত্যজিৎ রায়। বল তাই নাকি? আপনি তো মশাই কারণ বলা কেটে হারাইয়া দিয়েছেন আপনি। বিখ্যাত হয়ে তো আমরা এখানেই গোড়াতে হচ্ছে 6:30। একটা কথা বলবো, আচ্ছা, ওনার সঙ্গে সত্যেন বোসের যে রিলেশন, এই আলোচনা হয়েছে না? কিছু বইয়ে আছে, সব আলোচনা করে গেলে বইয়ের আর কোনো মানে থাকবে। সত্যেন বসুর দীর্ঘ সত্যেন বসুর 1 জানুয়ারি জন্মদিন হতো। বাবার যতদিন থাকতেন কলকাতায় 1 জানুয়ারি ও যেমন বললো যে 15 যেরকম। আমার একবার মনে আছে যে একটা শাক, শাক সত্যেন বসুর জন্য, সেটা আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম। বাবা সেটা নিয়ে গেছেন এই হেদুয়ার পাশে কোনো জায়গায়। বাপির সঙ্গে যে গল্পগুলো হতো না, সত্যেন বসুকে নিয়ে গল্প হতো, হলিউড ফিল্ম নিয়ে আড্ডা হতো ওদের, প্রচন্ড বিদেশি সিনেমা নিয়ে, বাংলাদেশ সব নিয়ে এদের মধ্যে এই আড্ডাগুলো ভীষণ ছিল। বাবার ভীষণ শ্রদ্ধা ছিল কুলু কাকুর ওপর, কারণ যে কোনো সাবজেক্টে কুলু কাকুর মতো ভালো। ঘটনা হচ্ছে যে আমি আস্তে আস্তে বলছিলাম যে মিথিলদা বলে যে ভানু বন্দ্যোপাধ্যায় প্রচন্ড মানতেন সমিতি চট্টোপাধ্যায়কে। তখন গৌতম দা বাড়ি হঠাৎ করে, বাবা তো কুলু কাকুর চেলা ছিল। কেমন সেই গল্পটা দিয়ে একটু শেষ করি। হ্যাঁ, বাবা খুব অসুস্থ তখন, মানে শেষ দিকে আর কি। তখন থিয়েটার করছেন রঙ্গনে, জয়মাকালী, আর মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছে।
তো অসুস্থ বাবাটাও বলতেন না যাবো, যেরকম হোক করবোই। কারণ তার আগের আমাদের সময় বাবা ওই তাদের উদ্বুদ্ধ হতেন, তাদের গল্প শুনি যে একজন ভদ্রলোক নাম করা একজন একটা ছিলেন, তার ছেলে মারা গেছে শুনেছি, তাও অভিনয় শেষ করে তারপরে এগুলো খুব উদ্বুদ্ধ করতো বাবাকে। তখন মা দেখছে যে আজকে খুব শরীর খারাপ, বলে পুলুবাবু একটু আসুন আপনি বাড়িতে, বলে তারপরে পুলুকাবু গেছে, বলে আপনি না বললে হবে না, হরিদাস সামনার প্রডিউসার ছিল আপনি, তো পুলুকাকু বললো তুমি আজকে যেতে পারবে না, আমি সব ব্যবস্থা করছি। তো ওই পুলুকাবু যদি না যেত তাহলে বাবা তাহলে করতে হতো, ভীষণ মানতে নাই। যাই হোক, আমাদের এখানে শেষ করতে হচ্ছে বাধ্য হয়ে, কিছু করার নেই। ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 1 ঘন্টায় আলোচনা করা যায় না। আমরা কিন্তু এই সবাইয়ের জন্য একটা জোরে হাততালি আপনাদের কাছ থেকে। আমরা আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছি। প্রথম পর্ব আমরা ভানু বন্দ্যোপাধ্যায়ের নানান স্মৃতিচারণের মুহূর্তের ভিতর দিয়ে কাটালাম। আমরা পেয়েছিলাম ভানু বন্দ্যোপাধ্যায়ের পুত্র গৌতম বন্দ্যোপাধ্যায়কে, আমরা পেয়েছিলাম কিংবদন্তি ফুটবলার গৌতম সরকারকে, আমরা পেয়েছিলাম সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী চট্টোপাধ্যায়কে এবং সম্পাদক, বইটির সম্পাদক দেবশঙ্কর মুখোপাধ্যায়কে। এবার আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। এই দ্বিতীয় পর্বে যে বইটি আনুষ্ঠানিক প্রকাশ এখানে ঘটছে, ভানু বন্দ্যোপাধ্যায়ের বইয়ের সঙ্গে সঙ্গে এই বইটিও বেরোনোর সঙ্গে সঙ্গেই বলা যেতে পারে পাঠক মহলে অত্যন্ত সমাদৃত হয়েছে। ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হয়তো কয়েকটি আঙ্গিক থেকে কিছু কাজ, সামান্য কিছু কাজ হলেও হয়তো হয়েছে, যদিও আমাদের এই গ্রন্থে যে বিষয় রয়েছে সেই আঙ্গিক থেকে ভানু বন্দ্যোপাধ্যায়কে দেখা হয়নি। কিন্তু অখিল বন্ধু ঘোষ এমন একজন ব্যক্তিত্ব যার গান আজও আমরা মনে মনে গাই, যার গান এখনো যখন কোনো রিয়েলিটি শো হয়, বাংলা আধুনিক গান যখন বিষয় হয়, তখন দেখা যায় তার গান চয়ন করার জন্য একটা কিন্তু রীতিমতো, মানে তার গান বেছে গাওয়ার জন্য একটা রীতিমতো বলা যায় প্রতিযোগিতা লেগে যায়। কিন্তু তার নাম কেউ বলে না, তার স্মৃতিচারণ কেউ করে না, তাকে নিয়ে কোনো ডকুমেন্টেশন আজ পর্যন্ত ছিল না। এই না থাকাটা প্রকাশক হিসাবে মান্দাসকেও তাড়িয়ে তাড়িয়ে বেড়াতো। তার কারণ, এর আগে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতাম সেখানে একটি ছেলে আসতো। সেই প্রতিষ্ঠান আমি নাম বলেই দিচ্ছি, আজকাল প্রকাশন, যেখান থেকে একটু আগে পৌলমী চট্টোপাধ্যায় বললেন অগ্রপথিকেরা বেরিয়েছিল। সেই অগ্রপথিকেরার নবতম সংস্করণ যখন হয়েছিল সেটা আমার ভাবতেই হয়েছিল। যাই হোক, সেই প্রকাশনে প্রচুর গানের বই ছিল। সুচিত্রা মিত্রর আত্মকথা আছে, কণিকা বন্দ্যোপাধ্যায়ের আছে, পীযূষ কান্তি সরকারের আছে, মান্না দের আছে, এরকম প্রচুর কাজ আছে। কিন্তু অখিল বন্ধুকে নিয়ে কোনো কাজ ছিল না। একটি ছেলে, সে আমাকে ফোন করতো, দপ্তরে আসতো। ছেলেটি একটি বেসরকারি সংস্থায় কাজ করে, খয়াটে চেহারা, আর এসে বলতো আমি অখিল বন্ধুর ভক্ত, আরো অনেক মানুষ ভক্ত, কিছু একটা করুন না, কিছু একটা করুন না। আমি তাকে বললাম আপনি করুন না, কাউকে তো একটা সম্পাদনার দায়িত্ব নিতে হবে। বললো না, আমি তো শ্রোতা, আমি অখিল বন্ধুকে ভালোবাসি, কিন্তু আমি তো প্রজ্ঞাবান নই, আমি পারবো না কাজটা করতে। এই অখিল বন্ধু ঘোষের গান শিশুবেলা থেকে শুনছি, তারপর থেকে যখনই শুনতাম ওই তরুণের আক্ষেপ আমার বুকে বাজত, বলা যায় মান্দাসের বুকেই বাজত। তো যখন এই ধরনের প্রায় আমার আশা মরে যেতেই চলেছে, সেই সময় মান্দাসের দপ্তরে এসে হাজির হলেন সঞ্জয় সেনগুপ্ত এবং শুভজিৎ সরকার, যাকে আমরা পম বলে জানি। তাদের সঙ্গে অন্য বই নিয়ে আমাদের পরিকল্পনা চলছে। তার মাঝখানে হঠাৎ ওরা দেখলাম গুঞ্জন করছে অখিল বন্ধু ঘোষের বইটা একটা অন্যরকম। আমি যে অখিল বন্ধু ঘোষের বই কোথায়, কি বলছে, না না এই বইটা বেরোবে অন্য জায়গায়। না, অন্য জায়গায় হতেই পারে না, এটা হতেই পারে না, কারণ এই বইটার নিয়তি হচ্ছে এই বইটা মান্দাস থেকে বেরোবে। যাই হোক, তারপর সেটা হয়নি এবং আমরা আমাদের এখান থেকে প্রকাশ করতে পেরে আমরা অত্যন্ত বলতে পারি তৃপ্ত হয়েছি, আমরা ঋদ্ধ হয়েছি এবং প্রতিদিন এই বইটির আমরা ফিডব্যাক পাচ্ছি ফোনে। বহু বয়স্ক মানুষ,
তারা আমাদেরকে জানাচ্ছেন, যারা অখিল বন্ধুর শ্রোতা ছিলেন, যারা সরাসরি অখিল বন্ধুকে দেখেছেন, তারাও আমাদেরকে জানাচ্ছেন, যোগাযোগ করছেন, বইটি সংগ্রহ করছেন। যাই হোক, এবার আমরা বইটির আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে যাব। আমরা সম্পাদক দ্বয়কে অনুরোধ করব এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সঙ্গীত সমালোচক, সঙ্গীত আলোচক, সঙ্গীত অন্বেষক অভিক চট্টোপাধ্যায় এবং গায়ক অখিল বন্ধু ঘোষের ছাত্র মাধবেন্দ্র চট্টোপাধ্যায়। আমি চারজনকে বলবো একটু বইটি তুলে আপনারা যদি সবাইকে দেখান। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে আমি কাঁদি সাহারায়, স্মৃতিকথা ও সাক্ষাৎকারে সুরসাধক অখিল বন্ধু ঘোষ। বইটি সম্পাদনা করেছেন সঞ্জয় সেনগুপ্ত এবং শুভজিৎ সরকার। এবার আমরা প্রথমেই চলে যাব সুরসাধক অখিল বন্ধু ঘোষকে, যিনি কাছ থেকে দেখেছেন, যিনি তার শেষ দিন পর্যন্ত সঙ্গী ছিলেন, তার ছাত্র মাধবেন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে তার গুরুর স্মৃতিচারণ করেছেন। বাড়িতে খাচ্ছি, সে সময় উনি খাবার থেকে তুলে নিয়ে বললেন, চল চিড়িয়াখানায় চল, ওখানে গিয়ে ফিশ ফ্রাই খাবো, বাঘ দেখবো। ওনার এটা খুব একটা নেশা ছিল। গল্প তো অনেক বড় মনে পড়ে, অনেক দিন কাটিয়েছি রাত্রিরে, যখন ওনার ওই অপারেশন হলো, পিঠে কার্বন করে অপারেশন হলো, সেই সময় আমরা পালা করে রাত্রিরে থাকতাম, কারণ গুরুমা একা থাকতেন। গুরুমা রাত্রিবেলা কি হবে না হবে ভয়তে। সঙ্গ করেছি, অনেক ভালোবাসাও পেয়েছি। সেই কারণে এখনো পর্যন্ত ওনাকে আমরা ওনার মৃত্যুদিনের প্রোগ্রামটা করে আসছি। আর ওনারা করছেন এটা আমি অলোকদাকে বলেছিলাম, অলোক চ্যাটার্জিও খুব ভালোভাবে জড়িয়েছিল আজকালে। অলোকদাকে বলেছি, অলোকদা বলে পারলে আমার জন্য একটা বই নিয়ে আসলে দেখবো। এতে বলে আমারও কিছু একটা লেখা আছে আমার, লিখে তো শেষ করা যায় না, গল্প তো নানা রকম মনে আসে। একটা জিনিস আমি একটু জিজ্ঞেস করবো, যে কি কি গান অখিল বন্ধু ঘোষের কাছে আপনি শিখেছিলেন, নিজের গাওয়া বা অন্য গান, একটা যদি একটু নমুনা। না না, ব্যাপারটা হচ্ছে আমি যে ধরনের গান গাইতে পারি বা গাই, সেই ধরনের গান বিশেষ করে কেউ গায় না। যেমন রাগ প্রধান গান, হ্যাঁ, রাগ প্রধান গান কেউ অনুষ্ঠানে গায় না, সবাই এই আধুনিক গান গায়। ওই যে আকাশের গায়, সবাই এই গান গায়। পিয়াল শাখার ফাঁকে ওঠে এক ফালি চাঁদ বাঁকা, এইসব গানগুলো গায়। বা গাইলে তোমার খবরে এই যে আমি কাঁদি সাহারায়, উনি শুরু করতেন ফাংশনে এইভাবে করেছেন। উনি ফাংশনে কিন্তু তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় শুরু করতেন না, উনি শুরু করতেন আমি কাঁদি সাহারায়। রাগপ্রধান গান যখন গাইতেন, ওগো শ্যামিহনে বৃন্দাবনে বাঁশি বাজে, কাটে না কাটে না, আপনারা শুনেছেন বোধ হয়। এই গানটা নিয়ে একটা গল্প আছে। উনি এক সিনেমার গান গাইবার জন্য একজন বিখ্যাত লোকের কাছে এরই অনুকরণে ওগো শ্যামিহনে বৃন্দাবনে বাজে গোকুলিয়া বাঁশি, এরকম একটা গান ছিল। তা সেইটা শুনে কোনো একজন বিখ্যাত শিল্পী পরে এসে বললেন যে আমি এই গানটা গাইব। পরে শুনছেন না, গিয়ে শুনছেন তাকে এই গানটা তোলাচ্ছে। তারপর হচ্ছে অখিল, আমি এই গানটা একজনকে দিয়েছি, তুমি আর একটা গান গাইবে সিনেমায় গান গাইবে কথা হচ্ছে। তখন বলেছেন, দাদা আমি কোনোদিন সিনেমায় গান গাইবো না, কিন্তু অখিল বন্ধু বেঁচে থাকবে গানের জন্য। আমি আজ থেকে আর কোনোদিন সিনেমায় গান গাইবো না। সিনেমায় উনি গান গেয়েছিলেন, ওরা কিষান বলে একটা বইতে গান গেয়েছিলেন, আর একটা বইতে ছিল ওনার গলা, সেটাতে ডুয়েট গলা ছিল। তারপরে কোনো সিনেমায় উনি গান গাননি, উনি নিজে সুর করেছেন, পরে সুরও গিয়েছেন। অনুপম ঘটকের সুরে গান গিয়েছেন, অনুপম ঘটকের সুরে চৈতি গজুলি যায় ফিরে যায়। তারপরে সুধীরলাল চক্রবর্তী সুরে আমারও সমাধি করে ফুলগুলি গিয়ে ছড়ায়। দুর্গাসেনের সুরে যেটা মুশকিল হচ্ছে, ওটা সুরটা গুরু খাতায় রেখেছিল অখিল বন্ধু ঘোষের সুর, আমরা জানতাম ওটা গুরুর সুরে। কিন্তু পরে গল্পটা শুনলাম যে দুর্গাবাবু একটা জায়গায় চেঞ্জ করে দিয়েছিলেন বলে, তখন ওই মায়ামৃগ সম গানটা দুর্গাসেনের নামে লেখা হলো। গানটা মায়ামৃগর সময় যখন গানটা হয়, ওটা খুব দ্রুত হয়, মায়ামৃগ সম এরকম ছিল।
পরে কিন্তু গানটা মায়ামি গোসম তুমি কি গো শুধু দূরে রবে সাথী গো মায়ামি, এটা উনি করেছিলেন। গানে কতগুলো চেঞ্জ করেছিলেন, যেমন আর তো চলে না রাধা, এটা সুর ছিল আর তো চলে না রাধা শ্যাম বিসারে, এরকম সুর ছিল। কিন্তু উনি সুরটা চেঞ্জ করে বাজে না কানু বেনু যমুনারি পারে আর তো চলে না রাধা শ্যাম বিসারে, এটা কাকারে সাজনির মুখটা নিয়ে গানটা করেছিলেন। তরফ তরফ মোর উন বিনে রকিয়া এই গানটা মুখ করে ইয়ে করেছিলেন। এরকম আছে কিছু রাষ্ট্রীয় গান বিশেষ কেউ গায় গান, যেমন কাটে না শ্রীমতীর রাত। সকলকে আমার নমস্কার, আমার আন্তরিক শ্রদ্ধা। আমি 30 সেকেন্ড কথা বলতে তারপরে গাইব। আমি খুব নার্ভাস ফিল করছি এরকম একটা পরিবেশে, কারণ এমন মানুষ এখানে বসে আছেন আমার পাশে যিনি শিল্পীর ছাত্র ছিলেন, তাঁর দীর্ঘ সান্নিধ্য পেয়েছেন। আর এখানে অনেক গুণী মানুষ আছেন, তাদের সামনে গাইতে আমি সত্যি একটু বিভাবক করছি, শঙ্কিত বোধ করছি। আমি খুব ব্যতিক্রমী গান কিছু শোনাবো না, যে গানগুলো নিয়ে মাধববাবু বললেন যে সকলেই গায়, আমি সেরকমই দুটো গান শোনাবো। আর তারপরে এই যে শীর্ষ নামটি বইয়ের সেই গানটির দুটি লাইন শোনাবো। ভুল ত্রুটি অনেক হবে, আপনারা মার্জনা করবেন। প্রথম যে গানটি শোনাবো সেই গানটির কথা এখানে এসেছে পিয়াল সাক্ষাৎ ফাঁকে ওঠে, গৌরীকৃষ্ণ মজুমদারের লেখানো। পিয়াল সাক্ষাৎ ফাঁকে ওঠে খালি চাঁদ বাঁকা ওই আমি দুজনাতে বাসর জেগে রই। পিয়াল শাখার ফাঁকে ওঠে খালি চাঁদ বাঁকা ওই আমি দুজনাতে বাসর জেগে রই। পিয়াল শাখার ফাঁকে ওঠে তোমার আছে সুর আর আমার আছে ভাষা, মনের কোণে আছে কিছু পাবার আশা। তোমার আছে সুর আর আমার আছে ভাষা, মনের কোণে আছে কিছু পাবার আশা। এবার কিছু শুনি আর আমি কিছু করি, তুমি আমি দুজনাতে বাসর জেগে রই। পিয়াল শাখার ফাঁকে ওঠে বাতাস যে গান গায় আর ওই তো ফুটে ফুল, আর এই যে প্রহর জাগায় তো নয় ভুল। বাতাস যে গান গায় মোর আখির পানে চেয়ে তোমার আখি হাসে, তবে হঠাৎ কেন রাত শেষ হয়ে আসে। মোর আখির পানে চেয়ে তোমার আখি হাসে, তবে হঠাৎ কেন রাত শেষ হয়ে আসে। ফুরিয়ে যাব ভেবে এতই ব্যাকুল হই, তুমি আমি দুজনাতে বাসর জেগে রই। পিয়াল শাখার ফাঁকে ওঠে এক খালি চাঁদ বাঁকা ওই তুমি আমি দুজনাতে বাসর জেগে রই। পিয়াল শাখার ফাঁকে ওঠে। মডুলেশন চেঞ্জ করেছে, তুমি আমি দুজনাতে বাসর জেগে রই।
এইটা চেঞ্জ করে যে মডুলেশন গান যখন গাইতে গানখানি তখন এইটা উনি তুমি আমি দুজনাতে বাসর জেগে রই। বাহ, আমরা তো ওর গান সামনাসামনি শোনার সুযোগ পাইনি। উনি যখন চলে গেছেন তখন আমার কত বয়সের বছর তিনি খবর বোধ। এইগুলোই আমাদের প্রাপ্তি এই অনুষ্ঠানে। আমি এবারে যেটা গাইব সেই গানটার কথাও এখানে এসেছে। আমি ভেবেই দেখছিলাম আমার জনপ্রিয় গানগুলোর মধ্যে থাকবো, খুব অন্যরকম কিছু নয়। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে, চোখ দুটি ভরো না অভিমানী আঁখি জলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয় পড়ে গেলে আগুনে। ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয় পড়ে গেলে আগুনে। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো, স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো, সব কথা গঞ্জনা মানুষ শুধু খেলা চলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। এর মধ্যে যদি কিছু ভালো লাগা থাকে সেটা আসলে আমার গাইবার গুণে কিছু নয়, সবই শিল্পীর যে গায়ন সেই স্মৃতিটাই আমাদেরকে এই জায়গাটায় পৌঁছে দিচ্ছে। আমি এই গানটি 7:30 শেষ করার কথা ছিল, আমি একদম ছোট করে দুটো লাইন গাইছি, খুব বেশি বিস্তারিত কিছুর মধ্যে যাব না। এই গানটি আমাদের আজকে যে বইটির মোড়ক উন্মোচিত হলো তার শীর্ষ নাম। বাবু নিজেরই শুরু তো, তাই না? তোমার ভুবন ফুলের নাম। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি
অবসাদে খয়ে উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি, অবসাদে খয়ে কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাসে ভুল সুরে গান গায় তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়।